নমস্কার। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্টনীড়, মানে যেটা চারুলতা নামেও অনেকে চেনেন, সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা তো ১৯০১ সালে প্রকাশিত, ১৯ শতকের শেষের দিকের বাংলা, সেই সময়ের প্রেক্ষাপটে লেখা। আমাদের কাছে এর উপর একটা বেশ গভীর বিশ্লেষণ আছে, আর আমরা চেষ্টা করব সেটার মূল ভাবনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। চলুন শুরু করা যাক। হ্যাঁ, নমস্কার। সময়টা খুব গুরুত্বপূর্ণ, বাংলার নবজাগরণের সময়। আর এই লেখাটায় রবীন্দ্রনাথ ঠাকুর খুব নিপুণভাবে একটা অভিজাত পরিবারের ভেতরের টানাপোড়েন দেখিয়েছেন। বিশেষ করে একজন নারীর মনের ভেতরের জগৎ, তার যে অপূর্ণতা, বিশ্লেষণটাতেও এই দিকটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে এ তো শুরু করা যাক একেবারে কেন্দ্রবিন্দু থেকে। চারুলতা মানে খুব বুদ্ধিমতী, রুচিশীল একজন নারী তিনি, কিন্তু বিবাহিত জীবনে ভীষণ একা। স্বামী ভূপতি, তিনি তো আদর্শবাদী সম্পাদক, নিজের কাজ, খবরের কাগজ নিয়ে ব্যস্ত। স্ত্রীর দিকে যেন খেয়ালই নেই। বিশ্লেষণটিতে ভূপতির চরিত্রটা কিভাবে দেখা হয়েছে? এটা কি শুধুই কাজের চাপ, নাকি অন্য কিছু? বিশ্লেষণটা বলছে যে ভূপতির এই ব্যাপারটা শুধু কাজের ব্যস্ততা নয়, ওনার আদর্শবাদেরও একটা দিক আছে এখানে। তিনি হয়তো বৃহত্তর জগৎ নিয়ে ভাবছেন, দেশের উন্নতি নিয়ে ভাবছেন, কিন্তু একদম কাছের মানুষটার যে মানসিক চাহিদা সেটা বুঝতে পারছেন না। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘোরে, যখন ভূপতির তুতো ভাই অমল তাদের বাড়িতে থাকতে আসে। অমল তো তরুণ, বেশ প্রাণবন্ত, সাহিত্য ভালোবাসে। আর অমল এসেই যেন চারুলতার জীবনে একটা নতুন বাতাস নিয়ে আসে, তাই না? একদম ঠিক তাই। অমল শুধু চারুলতার বুদ্ধির তারিফই করে না, ওর ভেতরে যে একটা লেখক সত্তা আছে সেটাকেও যেন উস্কে দেয়। ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, মানসিক আর বৌদ্ধিক স্তরে। এটা শারীরিক নয়, কিন্তু চারুলতার মনকে ভীষণভাবে নাড়া দেয়। বিশ্লেষণটাতে এই সম্পর্কের ধরনটা নিয়ে বেশ ইন্টারেস্টিং কথা আছে। এটা একই সঙ্গে মুক্তির, আবার এ তো যন্ত্রণারও কারণ। এটা কিন্তু সত্যিই ভাবার মতো। ঠাকুর এখানে কাউকে পুরোপুরি ভিলেন বানাননি। ভূপতি হয়তো একটু উদাসীন, কিন্তু ঠিক খারাপ লোক নন। আবার অমলও, সে কি জেনে শুনে প্রলুব্ধ করছে তাও তো না। সে নিজেও যেন এই জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছে। তাহলে তাহলিলটা কি অমলের এই দোটানা নিয়ে কিছু বলছে? ওর ভূমিকাটা ঠিক কি? হ্যাঁ, বিশ্লেষণটা অমলকে শুধু একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে দেখছে না, সে নিজেও পরিস্থিতির অংশ, এবং তার উপস্থিতিটাই অজান্তে স্থিতাবস্থাটা ভেঙে দিচ্ছে। ঠাকুর খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে সামাজিক নিয়মকানুন আর ব্যক্তিগত আবেগ এই দুটোর টানাপূরণে চরিত্রগুলো আটকে যায়। আর যদি একটু বড় করে দেখি, সেই সময়ের বাঙালি সমাজের নারীর অবস্থান, তার একাকিত্ব, আত্মপ্রকাশের চেষ্টা, আবার সম্পর্কের ভঙ্গুরতা, এইগুলোই তো উপন্যাসিকার মূল কথা। আর এই যে জটিল মানসিক অবস্থাগুলো দেখানো হয়েছে, এটাই কি লেখাটাকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে? সত্যজিৎ রায়ের সিনেমা চারুলতা, সেটা তো এই কাহিনীকেই অন্য মাত্রা দিয়েছে। একদম। সত্যজিৎ রায়ের সিনেমা তো বটেই, সেটা গল্পটার আবেগ আর গভীরতাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। অসাধারণ কাজ। কিন্তু উপন্যাসিকাটার নিজস্ব শক্তি হচ্ছে এর মনস্তাত্ত্বিক গভীরতা। বিশ্লেষণ অনুযায়ী ঠাকুর যেভাবে অব্যক্ত অনুভূতি, না বলা কথা, এই সূক্ষ্ম স্তরগুলো এঁকেছেন তা সত্যি অসাধারণ। এটা শুধু একটা সময়ের গল্প নয়, এটা আসলে মানুষের চিরকালের একাকিত্ব আর সংযোগ খোঁজার গল্প। তাহলে মোদ্দা কথা হলো, এই বিশ্লেষণ অনুযায়ী নষ্টনীড় শুধু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার বা ব্যক্তিগত ক্ষতির গল্প নয়। এটা চারুলতার ভেতরের শক্তি খুঁজে পাওয়া, নিজেকে চেনার একটা যাত্রাও বটে। বিশ্লেষণে তো এটাকে নারীবাদী দৃষ্টিকোণ থেকেও দেখা হয়েছে, তাই না? যেখানে লেখালেখিটা ওর প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ঠিক তাই। এটা ওর আত্ম আবিষ্কারের একটা প্রক্রিয়া, নিজেকে খুঁজে পাওয়া। উৎস বিশ্লেষণে এটাকে মানব মনস্তত্ত্ব, নারীবাদী সাহিত্য বা ঠাকুরের যে গভীর অন্তর্দৃষ্টি, সেটা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লেখা হিসেবেই দেখা হয়েছে। গল্পটা শেষে একটা বিষণ্ণতার রেশ তো ফাঁকেই, কিন্তু চারুলতার ভেতরের বদলটাও কিন্তু নক্ষে যায়। আলোচনাটা সত্যিই ভাবালো। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসে, তাই না? যে আজকের দিনে ২১ শতকে এসেও সম্পর্কের ভেতরেই যে অব্যক্ত মানসিক চাহিদাগুলো, এগুলো কি একইভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে?
মানে ব্যক্তি মানুষের নিজের মতো করে বাঁচার ইচ্ছা আর সমাজের দেওয়া কাঠামোর মধ্যে যে সংঘাত, সেটা নিয়ে বোধহয় ভাবনার অবকাশ এখনও রয়েই গেছে।